গ্রাহকদের স্বার্থ রক্ষায় এবার নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা আরবিআই। সেখানে বলা হয়েছে, গ্রাহকদের জমা করা অভিযোগের ব্যাপারে সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানকেই জরিমানা দিতে হবে। এতে কাজে গতি আসবে বলে মনে করছে দেশের শীর্ষ ব্যাংক। আরবিআইয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানকে ৩০টি কর্মদিবসের মধ্যে গ্রাহকের জমা করা অভিযোগের সমাধান করতে হবে। যে তারিখে অভিযোগপত্র জমা পড়ছে সেই দিন থেকে শুরু হবে এর গণনা। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে দিনে ১০০ টাকা করে জরিমানা দেবে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। গ্রাহকদের একটি বড় অংশের অভিযোগ, তথ্য সংক্রান্ত সমাধান অথবা আপডেট চেয়ে পান না তারা। এর জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় তাদের। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এবং ক্রেডিট ইনস্টিটিউশনের বিরুদ্ধে এই ধরনের বুরি বুরি অভিযোগ রয়েছে। আধুনিকতার সঙ্গে সঙ্গে সমাজে আধুনিক হচ্ছে প্রতারণার বিভিন্ন ফাঁদও। তাই সামান্য অসাবধান হলেই খুয়াতে হবে নিজের কষ্টার্জিত টাকা। সম্প্রতি সারা বিশ্বে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে সাইবার প্রতারণা চক্রের আধুনিক ফাঁদ। মানুষকে সর্বশান্ত করতে প্রতিদিনই নিত্য নতুন পন্থা আবিষ্কার করে চলেছে সাইবার জালিয়াতরা। এবার এরকমই একটি নতুন প্রতারণা চক্র প্রকাশ্যে এসেছে, যার মূল কেন্দ্রবিন্দু হল ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআই। এখন ভারতে ডিজিটাল লেনদেনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো এই ইউপিআই। তাই সহজ টার্গেট হিসাবে জালিয়াতরা এটিকেই বেছে নিয়েছে। তাই সতর্ক না হলে মুহূর্তেই ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট। এই নতুন প্রতারণার ফাঁদটির নাম হলো জাম্পড ডিপোজিট স্ক্যাম। প্রথমে জালিয়াতরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউপিআইয়ের মাধ্যমে ছোট অঙ্কের কিছু টাকা পাঠাবে। তারপর আপনার ফোনে একটি ফোন আসবে। ফোনের ওপারেই রয়েছে সেই সাইবার জালিয়াত। সে দাবি করবে অন্যজনকে পাঠাতে গিয়ে ভুলবশত ওই টাকা আপনার অ্যাকাউন্টে চলে গিয়েছে, কিংবা দিতে পারে বিভিন্ন অজুহাতও। এরপরই টাকাটি ফেরত দেওয়ার জন্য সে আপনাকে একটি লিঙ্ক পাঠাবে। এই লিঙ্কটিকে বলে কালেকশন রিকোয়েস্ট। এটি হলো ফাঁদ। লিঙ্কে ক্লিক করে ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করলেই খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারণ কালেকশন রিকোয়েস্টটির মধ্যেই রয়েছে একটি বড় অঙ্কের টাকা, কিন্তু সেই অঙ্কটি আপনি দেখতে পাবেন না। এই ধরনের সাইবার প্রতারণা থেকে বাঁচতে প্রথমেই নিজেকে সতর্ক হতে হবে, সাবধান থাকতে হবে। এবার মকর সংক্রান্তি ও বিহুর পালা। বরাকের অসমিয়া গ্রামগুলোতে চলছে বেলাঘর নির্মাণ। পিছিয়ে নেই বদরপুরের বরতল, আদরকুনা, বড়গুল, মাজরগুলের অসমিয়া লোকেরা। অন্যান্য বছরের মতো এবারও দিনরাত এক করে চলছে বেলাঘর নির্মাণ। আধুনিকভাবে নির্মিত হচ্ছে বেলাঘর, চলছে আলোকসজ্জার কাজ। উল্লেখ্য, প্রতিদিনের জীবনযাপনের বাইরে গিয়ে বছরে 3 বার নিজস্ব শিকড়ের উৎসবে মেতে ওঠার সুযোগ পান অসমিয়ারা। এই বাড়তে থাকা যান্ত্রিকতা আর ভার্চুয়াল উৎসবের পালনের এক ছদ্ম ভালো থাকার মধ্যেও এক তালে ধরে বিহু কৃষি ক্যালেন্ডারে কিন্তু নিজেদের শিকড় আজও একইভাবে জোরদার করে রয়ে গিয়েছে। প্রথম বিহু উদযাপিত হয় রঙ্গালী বিহু অথবা বহাগ বিহু নামে। এপ্রিল মাসে পালিত হয় এই বিহু। দ্বিতীয় বিহুর নাম কাতি বিহু অথবা কাঙ্গালি বিহু, যা অক্টোবর মাসে পালন করা হয়, এবং অবশেষে মাঘ বিহু, যা জানুয়ারি মাসে পালন করা হয়। প্রাণ ভরে ঐতিহ্যগত খাবার দাবার খাওয়া, ঐতিহ্যগত পোশাক পরা আর ঐতিহ্যের শিকড়ে লেগে থাকা নাচ ও গানের বিপুল উচ্ছ্বাসে মেতে থাকে 3 মাসের 3 চরিত্রের বিহু। দিল্লি বিধানসভা নির্বাচনের আবহে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। জোটের তাবর তাবর নেতারা ইতিউতি কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন। এবার শিবসেনার উদ্ভব শিবির ঘোষণা করে দিল, মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনগুলিতে কোনো জোট নয়, একাই লড়বে তারা। শিবসেনার উদ্ভব শিবিরের অন্যতম মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেন, স্থানীয় নির্বাচনগুলিতে জোটে লড়লে শরিক দলগুলির কর্মীদের মনোবল কমে যায়, ফলে দলের সংগঠনের শক্তি বাড়ে না। তাই তারা নিজেদের শক্তিতেই স্থানীয় নির্বাচনগুলিতে লড়বে। আরও একবার শরিকদের ঐক্যবদ্ধ রাখতে কংগ্রেসের ব্যর্থতা তুলে ধরেন রাউত।
তিনি বলেন, মহারাষ্ট্রের মতো রাজ্যে ইন্ডিয়া জোটের একজন কনভেনার পর্যন্ত নেই। জোটের সবচেয়ে বড় শরিক হিসাবে কংগ্রেসেরই দায়িত্ব ছিল শরিকদের একত্রিত করে রাখা। 5 দফা দাবিতে আবার পথে নামছেন কৃষকরা। আবার সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লির জীবনযাপন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। আগামী 1 মাসে দেশ জুড়েই একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন কৃষকরা। কৃষকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ অর্থাৎ 13 জানুয়ারি দেশের গ্রামে গ্রামে নতুন কৃষি নীতির খসড়া পুরাবেন কৃষকরা। দেশ জুড়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হবে। 26 জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবসে দেশ জুড়ে ট্র্যাক্টর মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। ওই দিন আবার পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা রাজধানী দিল্লিতে প্রবেশ করতে পারেন। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে যদি এ পর্যন্ত কোনো গণ আন্দোলনের বিব্রত করে থাকে সেটা হলো কৃষক বিক্ষোভ। 2021 সালে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহার করতে হয় কেন্দ্রের, কিন্তু তারপরও সমস্যা মেটানো যায়নি। এখনও পাঞ্জাব হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্র বিরোধী বিক্ষোভে কৃষকরা। কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল এখনও অনশনে। দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলছে কংগ্রেস। এই আবহে এবার রবিবার তৃতীয় গ্যারেন্টি প্রকাশ করল হাত শিবির। এই গ্যারেন্টির নাম যুব উদ্যান যোজনা, যার অধীনে বেকার শিক্ষিত যুবক যুবতীরা বছরে পাবেন 8,500 টাকা। এদিন কংগ্রেসের এই গ্যারেন্টির কথা ঘোষণা করেন রাজস্থানের প্রাক্তন ডেপুটি সিএম ও প্রবীণ কংগ্রেস নেতা সচিন পাইলট। এর আগে দিল্লিতে প্যারি দিদি যোজনা এবং জীবন রক্ষা যোজনা ঘোষণা করেছিল কংগ্রেস। প্যারি দিদি যোজনায় কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে দিল্লি নির্বাচনে জিতলে প্রত্যেক মহিলাকে প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। অন্যদিকে জীবন রক্ষা যোজনার অধীনে প্রতিটি দিল্লির বাসিন্দারা পাবেন 25 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা। আর এবার বেকার যুবক যুবতীদের জন্য বড় প্রতিশ্রুতি দিল কংগ্রেস। উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য কেজরির দল 70টি আসনের সবগুলিতে প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় 1/4 কংগ্রেস অথবা বিজেপি ছেড়ে আসা নেতা, আর কংগ্রেস এখনও পর্যন্ত 26 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাংলাদেশে অশান্তি শুরু হতেই ভারতে চলে আসার ঝোঁক করেন নাগরিকরা। ওপার বাংলা থেকে এপার বাংলায় কাঁটাতার পেরিয়ে আসতেও চেষ্টা করেন বহু পদ্মাপাড়ের নাগরিক। এই সমস্যার মধ্যে পড়ে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা জাল পাসপোর্ট তৈরি করতে শুরু করে, যার মাধ্যমে বাংলায় তথা ভারতে আসা যায়। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়। বহু জাল পাসপোর্ট সহ বাংলাদেশি নাগরিকরা ধরা পড়ে এপারে। ভারতের অন্যান্য রাজ্যেও জাল পাসপোর্ট নিয়ে ধরা পড়েন অনেকে। এই আবহে এবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একাধিক পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার কথা ঘোষণা করলেন। এদিকে এই পাসপোর্ট সেবা কেন্দ্র কোথায় কোথায় খোলা হবে তা জানতে উদ্গ্রী দেশের মানুষ। কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে জানান, গোটা দেশের প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে খোলা হবে, অর্থাৎ 543টি লোকসভা কেন্দ্রের পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হবে। এই কথা তিনি জানান মধ্যপ্রদেশের গুনা লোকসভা কেন্দ্রে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার পর। এই লোকসভা কেন্দ্র থেকেই প্রত্যেকবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এখানেই আরও 6টি পাসপোর্ট সেবা কেন্দ্র এই বছরে খোলা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।